আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যায়ন হবে। তো আজকে আমরা গণিত অ্যাসাইনমেন্ট, তোমাদের যে এই সপ্তাহে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে গণিত অ্যাসাইনমেন্টের যেই সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। তোমরা ইতিমধ্যে প্রশ্ন অনেকে পেয়েছো, দেখেছো। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 4টি আর সৃজনশীল প্রশ্ন আছে 2টি। এর এই সমাধান তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় লিখতে হবে। তো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিভাবে হয়। তো প্রথমে আমরা 1 নাম্বার প্রশ্নের সমাধান লিখেছি। তোমাদের এখানে বলা আছে 0.6 পুনঃপুনিক ইন্টু হচ্ছে 0.9 পুনঃপুনিক সমান কত হবে, অর্থাৎ এটা গুণ করতে হবে। তো আমরা পুনঃপুনিক যখন উঠাই আমরা জানি যে প্রত্যেকটা পুনঃপুনিকের কারণে কি হয়, তার নিচে একটা করে 9 লিখতে হয়। একটা পুনঃপুনিকের কারণে একটা কি লিখতে হবে, 9। তো আমরা এখানে 6 পুনঃপুনিক মানে 6/9 আর এখানে 9 পুনঃপুনিক মানে 9/9। তো 9 যদি কেটে যায় তাহলে দেখো এটা আবার কাটে 3 দ্বারা কাটাকাটি করতে পারি আমরা। 3 দ্বারা যদি কাটি তাহলে 3 দুগুণে 6 আর 3 তিরিকে কত 9, তাহলে আমরা 2/3 পাই। তো 2/3 পাই, এটা ভগ্নাংশ, এটা উত্তর লিখলেও চলবে। তবে যেহেতু আমাদের গুণফল এখানে ভগ্নাংশ ছিল না, তাই আমরা এটাকে কি করলাম, ভাগ করলাম। তো প্রথমে দেখো আমরা যদি 3 দিয়ে 2কে ভাগ করতে চাই তাহলে যাবে না, মানে 0 বার যাবে। কতবার যাবে, 0 বার যাবে। তাহলে 0 বার যদি দেই তাহলে 0 আঁকে 0 2, এখন যায় না দশমিক, তাহলে এখানে 0 নিতে হবে। দশমিক নেওয়ার পরে একটা 0 নিতে পারি। তাহলে এখন দেখো প্রথমে যাবে 6 বার, তাহলে 3 6 18, বিয়োগ করলে থাকে 2, আবার একটা 0 নিতে পারি, কারণ দশমিক নেওয়ার পরে যত ইচ্ছা তত 0 আমরা নিতে পারি। তো আবার যদি দেই আবারও 3 6 18, আবার 2 থাকে, আবার 0 নেই, তাহলে আবারও 3 6 18, তার মানে কি এভাবে চলতেই থাকে। তো আমরা পুনঃপুনিকের ক্ষেত্রে কি জানি যে যেই সংখ্যাটি বারবার আসতে থাকে ওই সংখ্যার উপরে পুনঃপুনিক ব্যবহার করতে পারি। তাহলে এইটা কি আমরা লিখতে পারি 0.6 পুনঃপুনিক, যেটা আমরা এখানে করে দেখাইলাম। দেখো আমরা 2 বার নিয়েছিলাম, এরকম প্রত্যেকবারই আসতে থাকবে 6, তাহলে আমরা 6 পুনঃপুনিক। পুনঃপুনিকের ব্যবহার হচ্ছে কি, যেই সংখ্যাটা বারবার আসতে থাকে সেই সংখ্যার উপরে পুনঃপুনিক হয়। তাহলে এখন দেখো এখানে 6 যেহেতু বারবার আসছে, তাহলে 6 এর উপরে আমরা পুনঃপুনিক দিলে এটা উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, দেখো আমরা উত্তরটা লিখতে পারি এভাবে যে সুতরাং এখানে লিখতে পারি সুতরাং 0.6 পুনঃপুনিক গুণ 0.9 পুনঃপুনিক সমান এত। এটা হচ্ছে আমাদের উত্তর। তাইলে আমরা 1 নং প্রশ্নের সমাধান দিলাম। এরপরে আসো 2 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা যদি লিখি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 2, তাহলে সেক্ষেত্রে প্রদত্ত রাশি আমাদের কি আছে সেটা আগে লিখব। 2 নং প্রশ্নের সমাধান আমাদেরকে বলা হয়েছে আবৃত দশমিকে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে, আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো আমাদের সংখ্যা দেওয়া আছে দেখো 32 সমস্ত 21, অর্থাৎ 21/37। এই সংখ্যাটাকে আমাদের দেওয়া আছে। তো এই সংখ্যাটাকে আমরা প্রথমেই আমরা ভগ্নাংশের ক্ষেত্রে জানি সমস্ত পদ ভগ্নাংশের সাথে যোগ আকারে লেখা যায়, কারণ আমরা এটাকে এভাবেও লিখতে পারি। তো এখন দেখো এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এটা আর কিছু করতে হবে না। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আমরা লিখতে পারি সুতরাং 21/37 ইকুয়াল টু, দেখো এটাকে আমরা প্রথমে কতবার দিতে পারি, 0 বার দিতে পারি। যদি 0 বার দেই তাহলে কত হবে, 0ই হবে। বিয়োগ করলে এখানে যা ছিল তাই। এখন আমরা দশমিক নিব, তাহলে এখানে একটা 0 নিতে পারি। 0 নেওয়ার পরে এখন 5 বার যাবে, তাহলে 5 বার দিলে কত হবে, দেখো 5 7 35, 3 3 5 15 আর 3 হচ্ছে 18, বিয়োগ করলে কত থাকবে 5 6 9 2, এটা থাকে। এরপর একটা 0 নেই, তাইলে এখন আমরা 6 বার দিতে পারবো। 6 বার দিলে কত হবে, 6 7 42, হাতে থাকবে 4 3 6 18 আর 4 কত 22। এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে 8 থাকে, হাতে 1 3 3 আর 2 কত, তাহলে আর একটা 0 দিই। এখন দেখো আমরা 7 বার দিতে পারবো। 7 বার দিলে 7 7 49, হাতে হচ্ছে 4 3 7 21 আর লগে 4, তাহলে 25 হবে। তাহলে এখানে হচ্ছে 1, হাতে 1 6 2, তার মানে 21। দেখো এই 21 আমাদের আবার দেখা দিয়েছে। তাহলে আবার যদি আমরা এখানে 0 নেই, তাহলে এখন দেখো 210, এই ছিল 210, তাহলে এখন কতবার যাবে, 5 বার যাবে। 5 বার গেলে কত হবে, 185 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে থাকবে 25,
এরপরে যদি আবার শূন্য নেই তাহলে আবার 6 বার যাবে। তাহলে দেখো এখানে যদি 6 বার দেই তাহলে কত হবে, 6 বার দিলে হবে 2 2 2, বিয়োগ করলে থাকবে 2 8, আবার শূন্য নেই তাহলে আবার 7 বার যাবে, তাহলে হবে 1 8, এখানে হবে 2 5 9, বিয়োগ করলে আবার 21 থাকবে। অর্থাৎ এই সংখ্যাটা দেখো একটা জোড়া আকার আছে 5 6 7 5 6 7। এভাবে যদি আমরা ভাগ করি, তোমাদের নিচে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, তো যদি আমরা ভাগ করি এরকম 5 6 7 5 6 7 এই সংখ্যাটা বারবার আসতে থাকবে, তো আমরা এরকম ডট ডট লিখতে পারি। লেখার পরে কি লিখতে পারবো, তাহলে 0.567 এই তিনটার উপরে পুনঃপুনিক। তাহলে আমরা এই অংশটা সমান কত পাইলাম, সেই অংশটা থেকে আমরা পাইলাম এটা। তাহলে আমরা যদি এখন পুরো অংশটা লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, যে সুতরাং 32 সমস্ত 21/30 সমান আমরা লিখেছিলাম 32 প্লাস কত লিখেছিলাম 21/36। তাহলে এখানে 32 প্লাস 0.567 পুনঃপুনিক, তাহলে যোগ করলে কত হবে 32.567 পুনঃপুনিক। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে কি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এটা কি হলো, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। সুপ্রিয় শিক্ষার্থীরা আবার খেয়াল করো, আমরা প্রথমে এই সংখ্যাটাকে ভাঙাইয়ে লিখলাম 32 প্লাস ভগ্নাংশটা, এরপরে ভগ্নাংশের আমরা ভাগ করলাম। প্রথমে দেখো 0 বার গেল, তাহলে 0 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 0 হয়, বিয়োগ করলে 21, এরপরে দশমিক নিলাম। আমরা জানি দশমিক নেওয়ার পরে আমরা ইচ্ছা মতো 0 নিতে পারি, তো প্রথমে একটা 0 নিলাম, নেওয়ার পরে আমরা কয়বার দিলাম 5 বার দিলাম, দিলে কত হলো 185, বিয়োগ করলে থাকে কত 25, আবার একটা 0 দিলাম, তখন 6 বার গেল, 6 দিয়ে আবার আমরা এই 37টাকে গুণ করলাম, লিখলাম, পাইলাম কত 2 2 2, অর্থাৎ 2 14 22। এরপরে বিয়োগ করলে 28 থাকে, আবার 0 দিলাম, এখন আমরা নিলাম কতবার 7 বার, 7 বার নিলে 21 থাকে। দেখো আগের ফিগারটা চলে আসতেছে 21, একটা 0 নিলে, তাহলে আবার কতবার যাবে 5 বার যাবে, আবার 25 থাকে, আবার 6 বার যাবে, এরপরে আবার কি 7 বার যাবে। তার মানে এই সংখ্যাটার পুনরাবৃত্তি ঘটছে। পুনরাবৃত্তি ঘটার ফলে কি হবে, আমরা জানি যে সংখ্যার পুনরাবৃত্তি ঘটে সেই সংখ্যার উপরে আমরা পুনঃপুনিক ব্যবহার করতে পারি, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা এই সংখ্যাটাকে যে ভাঙাইছিলাম, তাহলে এই অংশ থেকে আমরা এটা পাইলাম, তাহলে 32 প্লাস এই অংশটা যোগ করলাম, যোগ করলে এটা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এত এর আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ, অথবা এতকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে প্রকৃত মান বা এত এর মান হচ্ছে এটা। তাহলে এটা আমরা উত্তর লিখতে পারি। এরপরে আসো 3 নাম্বার প্রশ্ন। তাহলে এটা আমাদের গেল 2 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আসো 3 নং প্রশ্নের সমাধান। তোমরা প্রশ্নটা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছো প্রশ্নে কি আছে। তো সেই প্রশ্নটা যদি তোমরা দেখো একটু খেয়াল করে, এখানে দেওয়া আছে n = 2p - 3, আমরা লিখতে পারি দেওয়া আছে n = 2p - 3, যেখানে p belongs to n, অর্থাৎ p হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেখানে p belongs to n সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে n² কে যদি আমরা 4 দ্বারা ভাগ করলি তাহলে ভাগশেষ কত হবে। তাহলে দেখো আমরা এই পাশে উভয় পাশে কি করতে পারি, বর্গ করতে পারি। যেহেতু আমাদেরকে বলা হয়েছে n², তাহলে আমরা এখানে বর্গ করি, বর্গ করে তাহলে আমরা বর্গ করলে বা পাশে আর কিছু করার প্রয়োজন নাই। দেখো ডান পাশে সূত্র দেই, সূত্র দিলে কি হবে a² - 2 × a × b প্লাস কত হবে b²। তাহলে এখানে কত পাবো 4p², 2 এ 2 এ 4, 3 4 এ 12p + 9। তাহলে আমরা এই সংখ্যাটা পেলাম। এখন এই সংখ্যাটাকে আমরা এমনভাবে সাজাবো যেন ভাগ করতে পারি আমরা 4 দ্বারা। কত দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি। তো এই সংখ্যাটাকে আমরা যদি একটু করে লিখি, দেখো লেখা যায় 4p², 12p + 8 + 1। এখন এই অংশ থেকে যদি আমরা 4 কমন নেই, p² 3p প্লাস কত 4 × 2 = 8 + 1। তাইলে দেখো এখানে আমরা প্রথমে কি করলাম, যে মানটা দেওয়া আছে n = 2p + 3, যেখানে p এর মান 1 2 3, আমরা এই মানগুলো বসায়ও করতে পারতাম। তো আমরা স্বাভাবিকভাবে সূত্র আকারে নিয়ে আসি। দেখো 2p -
3 হোল স্কোয়ার, যেহেতু এন স্কোয়ার লিখলাম, এরপর আমরা সূত্র দিছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হলাম 4p স্কোয়ার, এখানে 3 4 12p, এখানে পাইলাম আমরা 9, 9টাকে আমরা 8 + 1 আকারে লিখলাম, তাহলে আমাদের এই অংশ থেকে 4 কমন যায়। তাহলে আমরা এখন 4কে কী করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে এন স্কোয়ারকে। তো তোমরা খেয়াল করো, আমরা যদি এইখানে একটু দেখি, তো n = 1 হলে তাহলে n স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1 স্কোয়ার ইকুয়াল টু 1, যাকে 4 দ্বারা ভাগ করলে, ভাগশেষ 1 হবে। তাহলে আমরা বাম পক্ষে যে ভাগ করলাম, এন স্কোয়ারকে ভাগ করলাম, সেই এন স্কোয়ারকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা সেক্ষেত্রে ভাগ শেষ পাবো কত, 1 পাবো। এরপরে দেখো, এটা যদি আমরা লিখি যে এখানে 4 × p স্কোয়ার 3p + 2, এটা 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা কি, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে ভাগশেষ থাকবে না, 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি 4 × p স্কোয়ার 3p + 2, অর্থাৎ এই অংশটা যেহেতু এটা 4 গুণ আকারে আছে, তার মানে এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে একটু খেয়াল করি, কিন্তু 4 × p স্কোয়ার 3p + 2 + 1, এখানে দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এভাবে যদি আমরা চিন্তা করি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তার মানে কি ভাগশেষ 1 আছে। তো এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বিভাজ্য নয় মানে কি, এখানে ভাগশেষ। তাহলে সুতরাং এই অংশটা বিভাজ্য, এটা আর এই অংশটা হচ্ছে বিভাজ্য, এই অংশটা হচ্ছে যোগ। তাহলে সুতরাং এই সংখ্যাটি কি হবে, 4 × p স্কোয়ার মাইনাস 3p + 2 + 1 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। তাহলে এই অংশটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমরা যদি লিখি এতকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 1 হবে। অর্থাৎ আমরা এখন বলতে পারি অতএব n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। আমরা এই কথাটা বলতে পারি, অতএব n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। এটাই হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা ভাগ করলাম, আমরা ভাগশেষ পেয়ে গেলাম কত, 1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমি আরেকবার যদি বলি, দেওয়া আছে n = 2p - 3, যেখানে p belongs to n, অর্থাৎ p এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমাদেরকে বলছিল n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করতে, তাহলে আমরা উভয় পাশে বর্গ করলাম। বর্গ করার পরে দেখো এই পাশে আমরা সূত্র দিলাম a - b হোল স্কোয়ার। সূত্র দেওয়ার পরে আমরা এই 9 সংখ্যাটাকে আমরা ভাঙাইলাম 8 + 1, এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, অর্থাৎ এই অংশটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, কারণ এখানেও 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 দ্বারা ভাগ করতে পারি, তাই আমরা 4টা কমন নিয়ে নিলাম। এবং এখানে বললাম n = যদি 1 হয়, তাহলে n স্কোয়ার = 1, যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। আর এরপরে আমরা এই অংশটা কি 4 দ্বারা বিভাজ্য, কিন্তু এই অংশটা কি +1 আছে, 4 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এতকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি ভাগশেষ 1 হবে। অতএব আমরা বলতে পারি n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। তো এটা ছিল 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এরপরে আসো আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাই। যেহেতু আমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 4 নং প্রশ্নের
সমাধান। 4 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া আছে, দেখো ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এরপরে বি এর মান দেওয়া আছে, অর্থাৎ সেটের অঙ্ক এখানে দেওয়া আছে 4 নম্বরে। প্রথমে আমরা লিখে নিতে পারি দেওয়া আছে কি কি, সেই কথাগুলো যদি একটু লিখি। দেওয়া আছে ইউ ইকুয়াল টু, যেটাকে আমরা সার্বিক সেট বলে থাকি, ইউ ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4 5 6 7 আর হচ্ছে 9, মাঝখানে 8 সংখ্যাটা নাই আর 1 সংখ্যা নাই। 2 3 4 5 6 7 9। এরপরে এ ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে কত 2 4 6 আর বি ইকুয়াল টু দেওয়া আছে 3 5 7। তো আমাদেরকে যার মান চাওয়া হয়েছে সেটা ছিল এ পূরক কমন বি, যার মান এখানে চাওয়া হয়েছে সেটা হচ্ছে এ পূরক কমন বি। তো তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ পূরকের মান বের করতে হবে। আমরা জানি এ পূরক সমান ইউ মাইনাস এ। তাহলে ইউ এর মান কত আছে 2 3 4 5 6 7 9। এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে এর মানটা, অর্থাৎ 2 4 6। আমরা যদি 2 4 6 বিয়োগ করি তাহলে কত থাকবে 3 5। দেখো 2 বাদ, 4 বাদ, 6 বাদ, তাহলে কত থাকে 3 5 7 9। তাহলে এ পূরকের মান পাইলাম। এরপরে আমাদেরকে বলা হয়েছে এ পূরক কমন বি এর মান নির্ণয় করতে। তাহলে যার মান এখন চাওয়া হয়েছে, অর্থাৎ প্রদত্ত রাশি যেটা আমরা বলে থাকি, তাহলে সেটার মান, অর্থাৎ সুতরাং এ পূরক কমন বি, এ পূরক কমন বি এটার মান যদি আমরা বের করি তাহলে দেখো আমরা এ পূরকের মান আগেই বের করে নিয়েছি 3 5 7 9, 3 5 7 9। এরপরে কমন বি এর যে মানটা আছে, বি এর মান ছিল 3 5 7, 3 5 7। তাহলে এখন দেখো আমাদের কমন আছে 3 আছে, 5 আছে, 7ও আছে, তাহলে 3 5 7 এটা হচ্ছে আমাদের কমন উপাদান। তাইলে আমরা খুব সহজেই দেখো মান পেয়ে গেলাম। তো এই ছিল তোমাদের 4 নাম্বার প্রশ্নের সমাধান, অর্থাৎ 4 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তাহলে আমরা এ ইউ দেওয়া ছিল, এ ছিল, বি ছিল। প্রথমে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এ পূরকের মান বের করলাম। এরপরে আমরা কি করলাম, এ পূরকের মান বের করার পরে এ পূরক কমন বি এটার মান বসিয়ে আমরা মান পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে পারো, আমি আশা করি তোমরা অবশ্যই অতি উত্তম পর্যায়ে পৌঁছে যাবে। আর এই সাথে তোমাদেরকে বলছি যে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সৃজনশীল প্রশ্ন 1 সেটা নিয়ে আলোচনা করব। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন যেটা আছে তোমাদের 2টা, প্রথমটা আলোচনা করব। তো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টে যে প্রথম সৃজনশীল এবং দ্বিতীয় সৃজনশীল 2টাই তোমরা খুব আগে পেয়ে যাও। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর অ্যাসাইনমেন্টের খাতাটা অবশ্যই সুন্দর করে লিখবে এবং চারপাশে মার্জিন থাকবে, কভার পেজটাও সুন্দর করে লিখবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।